ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশনস অ্যাট ইউর ডোর। আজকে আমরা সপ্তম শ্রেণীর আয়ান্স ম্যাথ নিয়ে প্রশ্ন বিচিত্র থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের 1 ও 2 দাগের সমস্ত প্রশ্নের সমাধান করব। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন আছে, এ বছর পরে উদীচীর বয়স হবে বি বছর। সি বছর পূর্বে তার বয়স ছিল, এখানে 4টে অপশন দেওয়া আছে, আমরা বার করব যে সি বছর পূর্বে তার বয়স কত ছিল। তাহলে এ বছর পরে উদীচীর বয়স হবে বি বছর, ঠিক আছে। তাহলে এইভাবে বুঝতে যদি অসুবিধা হয়, যদি তোমরা নিজেদের বয়স দিয়ে কল্পনা করো, যে মনে করো যে হচ্ছে যে এখানে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, তোমরা সংখ্যা দিয়ে কল্পনা করবে, তাহলে অনেক সুবিধা হবে। তাহলে এবার আমরা উদীচীর বর্তমান বয়সটা বের করব। তাহলে দেখো উদীচীর বর্তমান বয়স হবে, তাহলে উদীচীর বর্তমান বয়স হবে, দেখো কারোর বয়স মনে করো 5 বছর পরে কারোর বয়স যদি 7 বছর হয়, ঠিক আছে, তাহলে তার এখন বয়স কত? 7 - 5, মানে 5 বছর পরে উদীচীর বয়স যদি 7 বছর হয়, তাহলে এখন উদীচীর বয়স কত? 7 - 5। ঠিক সেরকমই বি মাইনাস এ বছর, ঠিক আছে। তাহলেও বলেছে যে সি বছর পূর্বে, মানে আরও সি বছর পূর্বে তার বয়স কত ছিল। তাহলে অতএব সি বছর পূর্বে তাহলে দেখো আমরা যেটা ধরেছিলাম যে 5 বছর পরে মনে করি উদীচীর বয়স হবে 7 বছর, তাহলে এখন উদীচীর বর্তমান বয়স কত? 7 - 5, তার মানে 2 বছর। তাহলে 1 বছর পূর্বে উদীচীর বয়স কত ছিল? তাহলে সেটা থেকেও আমাদের মানে 2 - 1, ঠিক আছে, মানে 7 - 5 - 1। ঠিক এখানে সেরকম বি মাইনাস এ মাইনাস সি বছর। এবার পরের অঙ্কটা দেখো, বলছে 4 পাখাযুক্ত ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? 4টে পাখার কথা বলেছে, আর সম্পূর্ণ কোণের মান 360 ডিগ্রি। তাহলে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে 4 পাখাযুক্ত ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্য কোণ অপশন বি 90 ডিগ্রি। পরের কোয়েশ্চেন বলেছে, রম্বস হতে পারে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্র্যাপিজিয়াম, এবিসি তিনটি। এখানে অ্যান্সার হবে অপশন সি ট্র্যাপিজিয়াম। প্রদত্ত কোন 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিক? এখানে দেখো 4টে অপশান দিয়েছে, এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হবে। তো আমাদেরকে ক্যালকুলেশন করে বার করে দেখতে হবে যে কোন সংখ্যা 3টিকে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি। তাহলে দেখো প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2,6,12। এবারে যখন কোনো সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকে তখন হচ্ছে যে আমরা সেই সংখ্যাটা মানে যেমন সূত্রটা কি, যদি ক্রমিক সমানুপাতিতে অনেক সময় এরকম কোশ্চেন থাকে যে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা সংখ্যা মিসিং থাকে, সেই সংখ্যাটা আমরা তখন বার করি, বিশেষ করে মধ্য সমানুপাতটাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা যদি ক্রমিক সমানুপাত হয়ে থাকে তাহলে এখানে মধ্য সমানুপাতি হচ্ছে 6। তো তাহলে মধ্যপদের বর্গ, মানে যেটা সূত্র সেটা হচ্ছে যে মধ্যপদের বর্গ বা মধ্যপদের স্কয়ার সমান প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, এটা হচ্ছে সূত্র। তাহলে মধ্যপদের বর্গ মানে 6 স্কয়ার সমান 2 × 12, তার মানে কি হচ্ছে 36 সমান 24। তাহলে দেখো যেহেতু এটা 2 দিকের সমান হচ্ছে না, তাহলে এই সংখ্যা 3টে ক্রমিক সমানুপাতিতে নেই। এবার পরে যে অপশানটা বলেছি 2, 4 আর 8, তাহলে আমরা পরের অপশানটা করে দেখব 2, 4, 8। তাহলে আমরা যদি মধ্যপদের বর্গ করি 4 স্কয়ার সমান প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, তার মানে কি 28। তাহলে 4 স্কয়ার মানে 16 আর 2 8টা হচ্ছে 16।
তাহলে দেখো যেহেতু দুই দিকে সমান আছে তাহলে আমরা বলতে পারি যে 2, 4, 8 এই সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতিতে আছে। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। বলেছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক b/a এবং দশক স্থানীয় অঙ্ক a/b হলে সংখ্যাটি হলো, আমাদের দেখো যেটা বলেছে যে একক স্থানীয় অঙ্ক b/a, দশক স্থানীয় অঙ্ক হলো a/b। তাহলে একক স্থানীয় মানে কি একক, দশক, ঠিক আছে। এবার যদি আমরা নির্ণয় সংখ্যাটা আমরা যদি বার করি, নির্ণয় সংখ্যা হলো, তাহলে দেখো দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে কিন্তু দশক স্থানীয় অঙ্ক। এমনিতে দশক স্থানীয় অঙ্কে যখন তোমরা হচ্ছে ওই যে স্থানীয়বাদী বিস্তার এই অঙ্কগুলো যখন তোমরা শিখেছো তখন দেখবা যখন দশকের ঘরে কোনো সংখ্যা থাকে তখন সেক্ষেত্রে আমরা সেই সংখ্যার সাথে 2 × 10 মনে করো 20 আছে এখানে, তাহলে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তখন 2 × 10 এমন করে করি, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের কি করতে হবে না, এই দশক স্থানীয় অঙ্ক যেটা বলেছে তার সাথে আমাদের 10 গুণ করতে হবে। এখানে যেহেতু এটা ভগ্নাংশে দিয়ে দিয়েছে সেই জন্য, তবে এদের ক্ষেত্রে নিয়ম একই থাকবে। হ্যাঁ, তাহলে a/b × 10 প্লাস কী হবে, তারপরে এই সংখ্যাটার সাথে একক স্থানীয় অঙ্ক যেটা বলেছে b/a এটার সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে। মনে করো একটা সংখ্যা বলেছে, আমি তোমাদের সংখ্যার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে সেটা হলো 21, ঠিক আছে। এবার যদি আমরা হচ্ছে যে যদি এরকমটা করে ভাঙতাম তাহলে সেটা কেমন হতো, যে 2 × সংখ্যাটা × 10, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক, তাহলে 2 × 10 প্লাস 1। এখানেও হচ্ছে যে সেম, এখানে দশকের ঘরে যে অঙ্কটা বলেছে তার সাথে আমরা 10 গুণ করেছি প্লাস এককের ঘরে দেখো যেটা ছিল সেটা আমরা যোগ করেছি, ঠিক আছে। তাহলে দশকের ঘরে এখানে দেখো আমাদের যেটা বলেছিল a/b সেটার সাথে আমরা 10 গুণ করেছি প্লাস এককের ঘরে যেটা ছিল সেটা আমরা যোগ করেছি। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 10a/b প্লাস b/a। এবারে আমরা যদি চাই আমরা এটার লসাগু করে দেবো ab, তাহলে দেখো এখানে b কেটে যাচ্ছে, a পড়ে থাকছে, তাহলে এটা আমাদের 10 এর সাথে গুণ হয়ে যাবে, এর সাথে গুণ হলে a² 10² প্লাস এখানে a কেটে যাচ্ছে, b হবে b²। তাহলে আমরা সংখ্যাটা পেলাম 10² প্লাস b² বাই ab। তার মানে এটা 10² প্লাস b², এটা হচ্ছে অপশান সি। হ্যাঁ, অপশান সি। এবার পরের অঙ্কটা দেখো, বলছে অকুব্জ বহুভুজ কোনটি। তবে তার আগে আমাদের জানতে হবে যে অকুব্জ বহুভুজ কাকে বলে। যে সমস্ত বহুভুজের কর্ণগুলি বহুভুজের ভিতরে থাকে না, বাইরে থাকে, তাদের অকুব্জ বহুভুজ বলে। তাহলে দেখো প্রথমে যে ত্রিভুজের যে ছবিটা আছে এই ত্রিভুজটা দেখে আমরা বুঝতেই পারছি যে এটার হচ্ছে যে কর্ণ যদি আমরা অঙ্কন করি তাহলে কিন্তু ভিতরেই থাকবে, বাইরে আসার কোনো চান্স নেই। পরের ছবিতেও তাই, নেক্সট ছবিতেও তাই, কিন্তু পরের যে ছবিটা ডি অপশানে যে ছবিটা আছে সেটা দেখো, এটা যদি আমরা কর্ণ অঙ্কন করতে যাই তাহলে কিন্তু এটা বাইরের দিকে চলে আসবে, তাহলে অকুব্জ বহুভুজ এখানে অপশান ডি। তারপরে পরের প্রশ্ন দেখো 7 দাগ, বলছে একই অভিমুখে দুটি ট্রেনের গতিবেগ p কিমি/ঘন্টা, একটি ট্রেনের ভিতরে থাকা লোক অন্য ট্রেনকে কত গতিবেগে দেখবে। বলছে যে একই অভিমুখে দুটি ট্রেনের গতিবেগ মানে ট্রেন দুটো একই অভিমুখে যাচ্ছে আর এদের গতিবেগও কিন্তু সেম আছে, ঠিক আছে। তাহলে দেখো যখন দুটো ট্রেন একই অভিমুখে একই গতিবেগে একই গতিবেগে রওনা হবে, তখন যদি ট্রেন দুটো অবশ্যই পাশাপাশি যাচ্ছে, তো তখন যদি একটি ট্রেনের ভিতরে থাকা একটা লোক যদি পাশের ট্রেনটাকে দেখে তখন কিন্তু ওই ট্রেনটাকে স্থির মনে হবে, ঠিক আছে। যখন এটা শুধুমাত্র তখনই হবে যখন ট্রেন দুটি একই অভিমুখে একই গতিবেগে যাবে, ঠিক আছে। তখন একটা ট্রেনের ভিতরে থাকা লোকজন যদি পাশের ট্রেনটাকে দেখে তখন সেই ট্রেনটাকে স্থির মনে হবে। তাহলে স্থির মনে হওয়া মানে কি, যে এর হচ্ছে গতিবেগ 0 কিমি/ঘন্টা, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো 2 দাগের কোশ্চেনে, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে সমীকরণ ও অভেদের মধ্যে কোনো পার্থক্য আছে কি, যদি থাকে তবে তা লেখো। তাহলে কি, যে সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য আছে, আর পার্থক্যটা হলো যে সমীকরণ চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান দ্বারা সিদ্ধ হয়।
তো সেটা কীরকম, মনে করো যে কোনো একটা সমীকরণ তুমি নিয়েছো যে এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ। এখানে দেখো এর হচ্ছে সর্বোচ্চ ঘাতটা কি হচ্ছে 2, ঠিক আছে। মানে কি বোঝাচ্ছে যে এটা এর যে বীজটা আমরা পাবো সেটা শুধুমাত্র দুটোই পাবো, যে হচ্ছে এই সমীকরণটা শুধুমাত্র ওই দুটো মান দ্বারাই সিদ্ধ হতে পারে, ঠিক আছে। এর বেশি কোনো মান দ্বারা সিদ্ধ হবে না। তো যদি এটা আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাবো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা প্লাস মাইনাস 5 পাবো, কারণ স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে আসলে √ওভার হয়ে যাবে, আর √ওভার 25 মানে হচ্ছে প্লাস মাইনাস 5। তার মানে কি এক্সের একটা মান আমরা পাচ্ছি, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে লেখাটা কি, যে সমীকরণ চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান দ্বারা সিদ্ধ হয়। তার মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 25 যেটা আমরা নিয়েছি সেটাতে আমাদের সর্বোচ্চ ঘাত 2 ছিল, তাহলে আমরা এখানে দুটো মানই পাচ্ছি, তাহলে সম্পূর্ণভাবে ঠিক আছে যে সমান সংখ্যক মান দ্বারা সিদ্ধ হয়। তো অভেদটা কি, অভেদ চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মান তথা অসংখ্য মান দ্বারাও সিদ্ধ হয়। সমীকরণে যেমন সর্বোচ্চ যে ঘাতটা আছে শুধুমাত্র সেই ঘাতের সমান সংখ্যক মান দ্বারাই সিদ্ধ হয়, কিন্তু অভেদের ক্ষেত্রে সেটা না। অভেদের ক্ষেত্রে যে মানটা দেওয়া থাকবে, যে সর্বোচ্চ ঘাতটা দেওয়া থাকবে তার চেয়েও বেশি সংখ্যক মান অথবা অনেক বেশি মানে অসংখ্য মান দ্বারাও সিদ্ধ হয়। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2xy হলে এক্স টু দি পাওয়ার m বাই ওয়াই টু দি পাওয়ার m ইকুয়ালস টু কত? তাহলে দেখো আমাদের যেটা বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2xy, এই জায়গাটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে যদি আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2 × x × y প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, তাহলে এটা x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র সমান 0। তাহলে x মাইনাস ওয়াই সমান √0, মানে আমরা স্কোয়ারটাকে উঠিয়ে দিলাম। তাহলে x মাইনাস ওয়াই সমান √0 মানে 0, তাহলে x সমান কি y। এবারে দেখো আমাদের কি বার করতে বলেছে, আমাদের বলেছে যে x টু দি পাওয়ার m বাই ওয়াই টু দি পাওয়ার m। তাহলে এখানে আমরা একটা মান পেয়ে গেছি x টু দি পাওয়ার m, আমরা জানি যে x সমান y বা y সমান x, তাহলে আমরা এখানটা y এর জায়গায় যদি আমরা xটা বসিয়ে দিই তাহলে x টু দি পাওয়ার m। এবারে কি হবে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় যখন সংখ্যাগুলো একই আছে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস m, তাহলে প্লাস m মাইনাস m কেটে যাবে, x টু দি পাওয়ার 0 মানে 1। এবারে দেখো 3 দাগে বলেছে সত্য মিথ্যা লিখতে বলছে ত্রিভুজের মধ্যমাগুলি সমবিন্দু নয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ ত্রিভুজের মধ্যমাগুলি সবসময় সমবিন্দুই হয়, মানে ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলি সমবিন্দু হয়। তো তোমরা জানি না তোমরা জ্যামিতিতে করেছো কিনা, বা তোমরা যখন এর পরে আরও অনেক উঁচু ক্লাসে উঠবে তখন হয়তো তোমাদের এই সেন্টেন্সটা দিয়ে একটা উপপাদ্য থাকবে যে প্রমাণ করে যে ত্রিভুজের মধ্যমাত্র সমবিন্দু, ঠিক আছে। তার মানে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু হয়, তাহলে ওটাই সত্য, কিন্তু এখানে বলেছে সমবিন্দু নয়, তাহলে এটা মিথ্যা। এবারে পরেরটা দেখো, বলছে কোনো সামন্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হতে পারে না। এটাও মিথ্যা, কারণ সামন্তরিকের একটা কোণ যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি, ঠিক আছে। এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণে কিন্তু 90 ডিগ্রি কোণে থাকে। তো তারপরে দেখো 4 দাগের কোশ্চেনে বলছে মোট 108টি ফলের মধ্যে আপেল ও লেবুর অনুপাত 5:7, আর কতগুলি আপেল কিনলে তাদের অনুপাত 2:1 হবে। তাহলে দেখো যেটা আপেল ইস্টু লেবু 5:7 আমরা লিখেছি, আমাদের বলেছে মোট ফল 108টি, ঠিক আছে। তাহলে মোট ফল 108টি, তাহলে আপেল আছে 108 গুণ 5/7 ঠিক আছে। 9 12 108, 9 5 45টি। এবারে আমরা বার করব কতগুলি লেবু আছে 108টা ফলের মধ্যে।
108 গুণ 7/12, 9 × 12 108, 9 × 7 = 63। তাহলে এতগুলি আপেল আর এতগুলি লেবু আছে। তারপরে আর একটা আছে, বলছে যে আর কতগুলি আপেল কিনলে তাদের অনুপাত 2:1 হবে। তো আমরা ধরে নেব যে আর মনে করি এক্সটি আপেল কিনতে হবে। আমাদের যেহেতু আপেল ইস্টু লেবুর অনুপাত হয়ে যাচ্ছে 2:1, তাহলে এখানে আমরা বললাম এক্সটি আপেল কিনতে হবে। তাহলে এবারে আমরা অনুপাতটাকে সাজিয়ে নিই। 45 + x = 63 = 2:1। তাহলে 45 + x / 63 = 2/1। তাহলে 45 + x = 2 × 3 = 6, 6 × 2 = 12, 126। তাহলে x = 126 - 45। অতএব আমরা x এর মান পাচ্ছি 6 থেকে 5 বাদ দিলে 1, 2 কে 12 থেকে 4 বাদ দিলে 8, 81টি। তাহলে আমরা লিখব যে 81টি আপেল কিনতে হবে। 81টি আপেল 81টি আপেল কিনলে তাদের অনুপাত 2:1 হবে। এবারে পরের অঙ্কটা দেখো, বলছে a³ / ab² - b³ / a²b এর উৎপাদক দুটির অন্তর কত? তাহলে দেখো এখানে আমাদের বলেছে উৎপাদক দুটির অন্তর, তার মানে প্রথমে এটার উৎপাদক বার করতে হবে, তারপরে এদের অন্তর মানে বিয়োগ করে বিয়োগফলটা বার করতে হবে। এবার আমাদের যেটা বলেছে a³ / ab² - b³ / a²b। তাহলে a আর এখানে দেখো যেটা আছে আমি সেটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি a², আর এই b আর এখানে একটা b কেটে দিলে এখানে পড়ে থাকছে b²। তাহলে a² / b² - b² / a²। এবারে আমরা কি করব, a/b পুরোটার হোল স্কয়ার মাইনাস b/a পুরোটার হোল স্কয়ার। তাহলে a² - b² এর সূত্রে আমরা এবার ভেঙে দেবো। তাহলে a + b ইন্টু a - b। তাহলে এই হচ্ছে দুটো উৎপাদক বেরিয়ে গেল। এবারে আমরা যদি এদের অন্তর করি, তাহলে a/b + b/a মাইনাস a/b মাইনাসে মাইনাসে প্লাস b/a। তাহলে প্লাস ab মাইনাস a/b কেটে প্লাস a/b মাইনাস a/b কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে 2 × b/a সমান 2b/a। এবার বলছে যে ত্রিভুজের মধ্যমা বলতে কি বোঝো? দেখো ত্রিভুজের মধ্যমা সংজ্ঞাটা যে ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার মানে শীর্ষবিন্দুরই ঠিক বিপরীত দিকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। দেখো আমি এখানে একটা ABC একটা ত্রিভুজ এঁকেছি যার AD মধ্যমা। তাহলে দেখো এই ত্রিভুজের শীর্ষবিন্দুটা আমরা যখন একে বলছি, ঠিক আছে। তাহলে দেখো শীর্ষবিন্দুর বিপরীত দিকে কোন বাহু আছে? BC বাহু আছে। সেই জন্য ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দেখো, তাহলে BC বাহুর মধ্যবিন্দু কি D। তাহলে শীর্ষবিন্দু থেকে D বিন্দুর মধ্যে এই যে সংযোজক যে রেখাটা আমরা টেনেছি, এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে যে রেখাটা যুক্ত করেছে সংযোগকারী রেখা, এটাকে আমরা বলবো যে এই ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে। এবারে পরের অঙ্কটা দেখো, বলছে T এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এবারে দেখো আমরা এটাকে প্রথমে সূত্রে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। x² মানে কি a² - 2 × a ইন্টু বি এর মানটা আমরা এখনও পাইনি। বি এর মানটা তাহলে আমরা ফাঁকা দিয়ে আমরা পরে চলে যাব। 1/4 আছে, ওটাকে আমরা লিখবো 1/2 এর হোল স্কয়ার, তার মানে কি 1/4, ঠিক আছে। তাহলে 2ab তাহলে 1/2
2। এবারে দেখো এই দুই যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, তাহলে টি এ মানে হচ্ছে -x ঠিকই আছে। তাহলে আমাদের টি এর জায়গায় কি বসে থাকছে, টি এর জায়গায় -2 × 1/2, তাই না? দেখো টি এক্স যেটা এখানে এক্সটা আছে, তাহলে টি এর জায়গায় কি আছে, তাহলে এটা কিন্তু, তবে হ্যাঁ তার আগে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাচ্ছে x -1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে টি এর জায়গায় আমরা কি পাচ্ছি যে টি এর জায়গায় আমরা -tx যেটা ছিল বলেছে টি এর কোন মানের জন্য, তাহলে আমরা দেখো -tx সমান আমরা পাচ্ছি যে -2 × x × 1/2। তাহলে আমাদের টি এর মানটা কি হচ্ছে, আমরা যদি x কেটে দিই মাইনাস কেটে দিই আর এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা টি এর মানটা পাচ্ছি 1। তবে হ্যাঁ এটা আমরা হচ্ছে +1 বার করলাম, কিন্তু এটার কিন্তু টি এর মানটা আবার -1ও হতে পারে। কারণ তোমরা দেখো যদি আমরা হাফের জায়গাটা যদি আমরা বি এর মানটা যদি মাইনাসটা নিই, তাহলে -1/2 এর যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু সেটা +1/4ও হয়ে যাবে, কাজে ঠিক থাকছে। কিন্তু বি এর মানটা কিন্তু -1/2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই জায়গাটা যদি মাইনাস দিয়ে দিতাম তাহলে তখন আবার মাইনাসে প্লাস, তাহলে তখন এটা কিন্তু আবার প্লাসের সূত্র হয়ে যেত, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার টি এর মান তখন আবার কিন্তু -1 হয়ে যেত। তাহলে আমরা টি এর দুটো মান পাচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। এবার পরের অঙ্কটা দেখো, বলছে ABC ক্রমিক সমানুপাতি হলে B সমান কত? এটা তো ভীষণ ইজি। ABC ক্রমিক সমানুপাতি B সমান মানে মধ্য সমানুপাত্রে চেয়েছে। আমরা একটা সূত্র পড়েছিলাম না, যে মধ্যপদ সমান মধ্যপদের বর্গ সমান প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। তাহলে দেখো যখন তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে রয়েছে তাহলে এখানে মধ্যপদ কত, মধ্যপদের বর্গ সমান প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। তাহলে b সমান আমরা পাচ্ছি √AC, ঠিক আছে? এবারে পরের অঙ্কটা দেখো, বলছে ঘূর্ণন প্রতিসম কোণ বলতে কি বোঝো? n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিসম রেখা কয়টি? দেখো ঘূর্ণন প্রতিসম কোণের সংজ্ঞা বলতে কি আমরা বলবো যে যখন কোনো বস্তু বা কোনো চিত্র, যেমন সেটা ত্রিভুজ তোমরা বইয়ে বার করেছো, কোশ্চেনে ছিল যে তো সুষম বহুভুজ, সুষম পঞ্চভুজ, এতে ঘূর্ণন প্রতিসম কোণ, ঠিক আছে? তো আমাদের এখানে সংজ্ঞাটা চেয়েছে, তো আমরা বলবো যে কোনো বস্তু বা কোনো চিত্র যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণন করে, মানে তার চারিদিকে সম্পূর্ণভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? ঘূর্ণনের ফলে কী হবে, প্রতিসম হয় এবং ওই বস্তুর যদি n মাত্রার ঘূর্ণন প্রতিসম থাকে এর ফলে কি হচ্ছে, বস্তুটাকে সম্পূর্ণভাবে ঘোরার ফলে যে কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা ঘূর্ণন প্রতিসম কোণ বলবো। আর যেহেতু ওই বস্তুর চারিদিকে সম্পূর্ণভাবে ঘুরবে, ঠিক আছে, তখন ওই যে কোনো চিত্রের আর কি, এবার হচ্ছে যে মনে করো চতুর্ভুজ, পঞ্চভুজ এরকম যখন দেয় যে এদের ঘূর্ণন প্রতিসম কোণ বার করো, তখন আমরা কি মানে মোট যে কোণটা সেটাকে আমরা 360 ডিগ্রি ধরি। তাহলে এক একটা ছবির ক্ষেত্রে, এক একটা ত্রিভুজের ক্ষেত্রে, এক একটা বহুভুজের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণ কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সম্পূর্ণ ঘোরার যে মানটা, সম্পূর্ণ ঘূর্ণনের যে মানটা, সেটা কিন্তু 360 ডিগ্রি হয়। যেমন ত্রিভুজের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণ আলাদা, আবার আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণও আলাদা। সেরকম সুষম পঞ্চভুজের ক্ষেত্রেও ষষ্ঠভুজের ক্ষেত্রে, ষড়ভুজের ক্ষেত্রেও, সপ্তভুজের ক্ষেত্রেও আলাদা হয়, ঠিক আছে? এবার তারপরে বলছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিসম রেখা কয়টি? এখানে যেহেতু বাহুর সংখ্যা বলে দিয়েছে n সংখ্যক আর হচ্ছে সুষম বহুভুজ, তাহলে এর প্রতিসম রেখাও হবে nটি। এই ছিল আজকের প্রশ্নপত্রের সমাধান। এর পরের প্রশ্নগুলোর সমাধান খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যখন আমি ভিডিও আপলোড করব সেটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখতে পাও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর
চাইলে একবার চ্যানেলে ঘুরে আসো এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি তোমরা লাইক করো তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলি তোমাদের পছন্দ হয়েছে আর তোমরাও কিছুটা উপকৃত হয়েছো। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পেজটাকে ফলো করো এবং গ্রুপে জয়েন করো। নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।